আজকের অঙ্ক ক্লাসে আমরা যে টপিকটা ডিসকাস করা শুরু করবো সেটা হচ্ছে মিশ্রণ বা মিক্সচার অ্যালিগেশন। এই বিশেষ টপিকটা আজকে যেটা দেখব যে এমন এমন কিছু প্রবলেম রয়েছে সেটা আপাতদৃষ্টিতে মিশ্রণ অঙ্ক মনে না হলেও সলভ করার পদ্ধতিটা কিন্তু অ্যালিগেশন প্রসেস। ঠিক আছে, চল দেখা যাক। আজকের প্রথম কোশ্চেন কি বলেছে দেখো। তিনটে সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 6:1, 5:2 এবং 3:1। তিনটি গ্লাসের মিশ্রণ থেকে একটি বড় পাত্রে ঢালা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? খুব কঠিন কোশ্চেন নয়, দেখো পারা যায় কিনা। তিনটি সমান মাপ, এখানে একটা খুব ভালো পয়েন্ট করা আছে, সমান মাপ। এই সমান কথাটাকে গুরুত্ব দেওয়া উচিত। দেখো, তিনটি সমান মাপে গ্লাস রয়েছে, তাহলে প্রথম গ্লাস সেখানে দুধ ইস্টু জল, আবার দ্বিতীয় গ্লাস সেখানেও দুধ ইস্টু জল, ভিন্ন ভিন্ন অনুপাত সেটাই থাকা উচিত। তারপর একটা দুধ ইস্টু জল, তিনটে ভিন্ন অনুপাত বলা আছে। প্রথমেরটায় কত 6:1, তারপরটায় কত 5:2, তারপরটা কত, তারপরটা হচ্ছে 3:1। হ্যাঁ কি না? এইবার এই তিনটের কন্ডিশন কি? যে পাত্রটা এটা রাখা আছে, যে পাত্রটায় এই দুধ ও জলের মিশ্রণটা রাখা আছে, এর পরস্পর সমান। তাহলে এই রকম তিনটে ভিন্ন গ্লাসের দুধ ও জলের মিশ্রণকে একটা বড় জায়গায় ঢালা হয়েছে। কি হবে তার অনুপাত? দেখো, এই অঙ্কটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আনুপাতিক ভাগহারের ওপর। তাহলে আনুপাতিক ভাগহার প্রত্যেকটার কত হবে একটু বের করে নাও তো, নিজেরা লিখে নাও। প্রতিটার আনুপাতিক ভাগহার কত হবে? কত হবে? 6/7, 1/7, 5/7, 2/7, 3/4, 1/4। হ্যাঁ কি না? তাহলে প্রত্যেকের আনুপাতিক ভাগহার আমরা পেয়ে গেছি। এইবার আমরা দুধগুলোকে একসঙ্গে রাখবো, জলগুলোকে একসঙ্গে রাখবো। আইডেন্টিফাই করার জন্য আমরা গোল করে দাগ করছি দুধগুলোকে। দুধের যে আনুপাতিক ভাগহার তাকে সার্কেল দিয়ে ডিনোট করছি, আর জল যেটা সেটাকে স্কোয়ার দিয়ে ডিনোট করছি। দেখো, জলের যে আনুপাতিক ভাগহার সেটাকে আমরা স্কোয়ার দিয়ে ডিনোট করছি। হ্যাঁ কি না? এইবার বড় পাত্রে যে রাখা হয়েছে সেখানে তাহলে মোট দুধ কত হবে? মোট দুধ হবে 6/7 প্লাস 5/7 প্লাস প্লাস 3/4। হবে কি হবে না? রেসপন্স করো। আবার মোট জল কত হবে? মোট জল হবে 1/7 প্লাস 2/7 প্লাস 1/4। বলা যাবে লসাগু কত হবে? 7 আর 4 লসাগু কত? পরস্পর মৌলিক, তাই 28 হওয়া উচিত। হ্যাঁ কি না? 7×4 28, 6×4 24, 7×4 28, 5×4 20, 4×7 28, 7×3 21। তাহলে 6 বলছি, সরি এক্সট্রিমলি সরি, 5 আর 2 2 2 6, তাহলে কত হচ্ছে? 65/28 পরিমাণটা পেলাম। জলেরটাও বের করো, ও সেই 28 অনুপাত লসাগু। 7×4 28, 4 1। আচ্ছা, শাহরুখের আনসার পেয়েছি। 7×4 28, 4×2 8। খুব ধীরে ধীরে করাচ্ছি। 4×7 28, 1 আর 7 7, তাহলে কত হচ্ছে? 28। আর ওপরে কত? 12 7 19। তাহলে জলের পরিমাণ পেলাম। তাহলে নির্ণেয় অনুপাত কত হবে? 65/28 ইজ টু 19/28 ইজ ইকুয়াল টু কত হবে? 65:19। হবে কি হবে না? ভালো করে দেখে বলো। কোনো ডাউট থাকলে বলবে। অপশান চেক করে নি। অপশানে, হ্যাঁ অপশানে থাকবে, অবশ্যই থাকবে 65:19, অপশান বি অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো প্রত্যেকে। বোঝা গেছে? তাকে দেখো এইরকম টাইপের হ্যাঁ স্যার। প্রচুর আসতে লক্ষ্য করা যায়। দেখো, পরীক্ষা যদি আমরা মিসলেনিয়াস দেখি কত যেন 14ই সেপ্টেম্বর। আর যদি ক্লার্কশিপের কথা দেখি তাহলে ক্লার্কশিপের পরীক্ষা কিন্তু 14 আর 15ই নভেম্বর, যে কোনো দুদিনের মধ্যে একদিন কারো না কোনো শিফটে তোমাদের পড়বে। আর তার পরবর্তী পরীক্ষা বলতে রেলের পরীক্ষা। রেলের কিন্তু আজকে জুনিয়র ইঞ্জিনিয়ারের ভ্যাকেন্সি বেরিয়ে গেল। তাহলে দেখো, লোকো পাইলট, জুনিয়র ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান সব হয়ে যাচ্ছে। এরপরেই বেরোবে হচ্ছে লেভেল 1 বা এনটিপিসি।
কোনটা আগে বেরোবে বলা যাচ্ছে না, তবে বেরোবে পরপর পরপর বেরোবে। যাদের যোগ্যতা গ্র্যাজুয়েশন তারা 3টে পরীক্ষা দিতে পারবে, যাদের এইচএস যোগ্যতা তারা মাধ্যমিকের ওপর আর এইচএস এর উপর 2টো পরীক্ষা দিতে পারবে, আর মাধ্যমিকের যোগ্যতা নিশ্চয়ই প্রত্যেকের রয়েছে, তো পরীক্ষাগুলো দিতে পারবে। এবার অনেকেরই পরীক্ষা মাঝখানে এমটিএস সিএইচএসএল রয়েছে, এছাড়া পুলিশের প্রচুর পরীক্ষার্থী আমার কাছে আছে, এই পুলিশের পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর মাস থেকে স্টার্ট হবে। ঠিক আছে, চল দেখে নাও পরের প্রশ্ন কি বলেছে। দেখো কোশ্চেনটা কিভাবে পাল্টে যাচ্ছে দেখে নাও। 3টি পাত্রে চিনি ও নুনের অনুপাত যথাক্রমে 1:2, 2:3 এবং 3:4। এই 3টি পাত্রের মিশ্রণ 1:2:3 অনুপাতে মেশালে নতুন শরবতে চিনি ও নুনের অনুপাত কি হবে? দেখে নাও কি হবে, অঙ্কটা পাল্টে গেল। আগেরটা কি হচ্ছিল, আগেরটা হচ্ছে সমান বলা ছিল, এখানে কি বলা হয়েছে, এখানে এই 1:2:3 অনুপাতে মেশানো হবে। আচ্ছা পাপু, তুমি একটু ভিডিওটা অফ করে দাও, জাস্ট এমনি দেখো, ভিডিওটা অফ রাখো। দেখো তাহলে এইটাই কি করতে পারি, এখানে কিন্তু সেই কন্ডিশন নেই যেটা আগেরটায় ছিল। আগেরটায় কি ছিল, সমান পাত্র, এখানে কিন্তু সমান পাত্র নেই। তাহলে কি হবে, লিখে নাও জাস্ট একটু, চিনি ইজ টু নুন, তারপরটা কি আবার চিনি ইজ টু নুন, তারপরটা কি হবে চিনি ইজ টু নুন, হ্যাঁ কি না। অনুপাতগুলো লিখে নি, তাহলে অনুপাত কত করে, অনুপাত হচ্ছে 1:2, তারপরটা কত 2:3, তারপরটা কত 3:4। দেখো এরকম যখনই থাকবে না, তোমরা কিন্তু আনুপাতিক ভাগহার বের করে নেওয়াটা আবশ্যক। তাহলে কত হবে আনুপাতিক ভাগহার, কত হবে আনুপাতিক ভাগহার হবে 1/3, 2/3, এক্ষেত্রে কত হবে 2/5, 3/5, আর এই ক্ষেত্রে 3/7, 4/7, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না। আনুপাতিক ভাগহার নিয়ে কারোর ডাউট নেই। এরপর কি বলেছে, এই যে 3টে মিশ্রণ বা শরবত, এই 3টে শরবতকে কি সমান অনুপাতে মেশানো হচ্ছে বা সমান আছে, তা তো নয়। কি কিভাবে আছে, 1:2:3 অনুপাতে, তাহলে এইটা 1 অনুপাত, এইটা 2 অনুপাত, এটা 3 অনুপাতে মেশানো হয়েছে, হ্যাঁ কি না, ভালো করে বোঝো। এটা 1 অনুপাত, এটা 2 অনুপাত, এটা 3 অনুপাতে মেশানো হয়েছে। তাহলে কি করব, ভালো করে বুঝবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কেন গুরুত্বপূর্ণ, এই যে এক সংখ্যাটার গুরুত্বটা কি, এই এক সংখ্যার গুরুত্ব হচ্ছে যতটা আনুপাতিক ভাগ আর তার 1 গুণ মেশানো হয়েছে। তাহলে চিনির পরিমাণ কত বলো, চিনির পরিমাণ সেই 1/3 থাকবে 1 গুণ করলে, আর নুনের পরিমাণ সেই 2/3 থাকবে। এবার 2 পরিমাণ মেশানো হয়েছে বলতে, এটা তাহলে 2 গুণ হলে কত হবে, চিনির পরিমাণটা 4/5 হয়ে গেল, 4/5 হয়ে গেল। 4/10 কেন হবে, শুধু হরে ভালো করে দেখে নাও, 2 গুণিত 2/5, তাহলে কত হয় 4/5 হয় তো, হ্যাঁ কি না। হ্যাঁ ঠিক 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 আছে, কেয়ারফুল। তারপরটা তাহলে কত হবে 6/5, 6/5 এখানে কত হবে 3 × 9/7, এটা 4×3 12/7 হবে কিনা, এগ্রি করো প্রত্যেকে। এইবার একইভাবে হুম চিনিকে আমি এইরকম পিঙ্ক হাইলাইট দিয়ে হাইলাইট করছি, হ্যাঁ কি না, চিনিকে আমরা পিঙ্ক হাইলাইট দিয়ে হাইলাইট করলাম। এরপর বাকিটা কি পড়ে আছে, নুনটাকে আমরা রেড দিয়ে বক্স করছি, হ্যাঁ কি না, করতে পারি। আগের অঙ্কর মতো বাকিটা হবে। দেখো তাহলে নিজেরাই বলে ফেলো, চিনির পরিমাণ কত, চিনির পরিমাণ 1/3 প্লাস 4/5 প্লাস কত হচ্ছে 9/7, লসাগু কত, পরস্পর মৌলিক, তাহলে জাস্ট লসাগুটা গুণ হবে, 5×3 15, 7 105, 15 7 105। তাহলে 105 মানে দেখো বড় হতে পারে, অপশনগুলোও বড় বড় আছে, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। তাহলে 105 বলতে 35×3 105, তাহলে 35, 1কে 35 বুঝতে অসুবিধা বলবে আমাকে, 5 দিয়ে করলে কত হয়, 5 দিয়ে করলে 21, 5-এ 105, 21×4 কত 21 হয়, 21×4 84 হয়, হ্যাঁ কি না। 7 দিয়ে করলে 15, 15×9 কত হয়, 15×9 135 হবে তো। এটাকে যোগ করে বলো তো কত হচ্ছে, 5×5 10, 4-এ 4, হাতে রইল দেখে নাও ঠিক করছি কিনা, হ্যাঁ 5×5 10, 4-এ 4, হাতে রইল 1, 3×8 11,
11 3 14 একে 15 5 হাতে রইল 1, তাহলে 2 254, হ্যাঁ কি না? 254 হয়েছে। এবার আমরা কি বের করব? 254/105 পড়ে থাক। এবার বের করব নুন। নুনের পরিমাণটা বলো, অনুপাতিক ভাগাড় গুলো। 2/3 প্লাস, বলবে পরেরটা, 6/5 6 প্লাস 5 আর 12 7। 12/7। এক্ষেত্রেও এলসিএম বা লসাগু কত? 105ই হবে। তাহলে 105 105 হলে প্রথমেরটা কত হবে? 35 দুগুণে 70। 70। আর তারপরটা 21 6 কত? 21 6 126, হ্যাঁ কি না? তাই তো, 21 6 হচ্ছে 126। আর 7, 7 দিয়ে গেলে হচ্ছে 15 7-এ 15 আর 12 গুণ করলে কত হয়? 180। দেখো, আমার কোনো ভুল হলে বলবে। এবার যোগ করো। যোগ কিন্তু কেউ খাতা সাইডে লিখে করবে না, মুখোমুখি যোগ করতে হবে। 6 আর 2 10, সাথে 17 হাতে রইল 1, 2 276/105। তাহলে দুটোর ক্ষেত্রে আমরা পেলাম, ভালো করে দেখো, দুটোর ক্ষেত্রে আমরা পরিমাণটা পেয়ে গেলাম। অনুপাত করতে হবে। তাহলে অনুপাত করা মানে কি? অনুপাত করা কিরকম ভাবে অনুপাত করব আমরা? আচ্ছা, সরি সরি সরি, এক্সট্রিমলি সরি, লাস্টের যোগটা ভুল হয়েছে। কেউ বললে খুশি হতাম। লাস্টের যোগটা কত হবে? স্যার 376 তিনশো হবে, 300। ছিয়াত্তর সরি, 376 হবে। 376 রেক্টিফাই করো, 376। তাহলে নির্ণয় অনুপাতটা তাহলে কত হচ্ছে? নির্ণয় অনুপাত হবে 254, ওপরে লিখছি 254/105 ইস টু 376/105। 105 105 এলিমিনেট হয়ে গেল। 254 ইস টু 376, 2 দিয়ে কাটো। 127 ইস টু কত হচ্ছে? 186, হ্যাঁ কি না? 186 কেন হবে? 188, সরি 188 হবে। 188। দেখে নাও অপশানে আছে কিনা, বলো আমাকে। দেখে নাও, অবশ্যই থাকা উচিত। 187 হ্যাঁ, অপশান ডি অ্যান্সার। বুঝা গেছে? লেন্দি, লেন্দি, এটাকে আজ ছোট করার জায়গা কিন্তু আমাদের কাছে নেই। এই অঙ্ককে আজ ছোট করার জায়গা নেই। এগুলো একটু বড়ই হয়। এতে কিন্তু আমরা 1.5-2 মিনিট সময় দিতেই পারি। কথাটা প্রত্যেক ক্লিয়ার হয়েছে? 1:3 অনুপাত দেওয়া হয়েছে, মানে তিনটে অনুপাতকে জাস্ট আমরা গুণ করেছি। বোঝা গেছে? ভালো করে দেখো। ক্লিয়ার তো? চল হ্যাঁ চল, পরবর্তী অঙ্ক দেখে নাও। খুব ভালো কোশ্চেন। এইটা হচ্ছে ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন 2015। মেন্সের যখন কোশ্চেন দেয় একটু ট্রিকি হয়, এটাও তার ব্যতিক্রম নয়। কিন্তু এই ধরনের অঙ্ক একদম শর্টকাট ট্রিক্সে হবে। যারা আমার কাছে আর আগে থেকে পড়ো, তাদের কিন্তু এই ট্রিক্সটা আমি শিখিয়ে রেখেছি বিভিন্ন প্র্যাকটিস সেট করাতে করাতে। তাদের বলা উচিত এই শর্টকাট ট্রিক্স মানে অ্যাপ্লাই করলে কিরকম অ্যাপ্লাই করা যেতে পারে। কি শর্ত, ভালো করে বুঝবে। 3:1 আছে দুধ ও জলের অনুপাত, তাহলে কি দুধ আর জলের পরিমাণটা কি সমান আছে? তাহলে কি দুধ আর জলের পরিমাণটা সমান আছে? ইয়েস অর নো? নো। না। সমান নেই। কে বেশি আছে? দুধ। দুধ দুধের বেশি। পরিমাণ। দুধ বেশি আছে। তাহলে আমি মিশ্রণটা তুললাম, তুলে আমাকে কি ঢালতে হবে তাহলে সমান হবে? জল ঢালতে হবে। জল ঢালতে হবে। এইবার খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে নিয়মটা কি, ভালো করে শোনো। দুটো যখন অনুপাত থাকে, সমান করা মানে দুটো অনুপাতের পার্থক্য থাকবে। 5:7, 7:11, 3:9, মানে এমন থাকবে যেখানে অনুপাত দুটোর পার্থক্য। তাহলে আমরা কিছু অংশ মিশ্রণ তুলে যেটা কম সেটা ঢাললে তবেই পরস্পর সমান হবে। দেখো, যখন সমান হয়, খুব গুরুত্বপূর্ণ, যখন সমান হয় কোনো, যখন অনুপাত দুটো মানে পরিমাণ দুটো সমান হয়ে যায়, তখন অনুপাত কত হয়? 1:1 হয়, হ্যাঁ কি না? এই 1:1 দিয়েও কিন্তু কোশ্চেন দিতে পারে যে কত লিটার জল ঢাকলে তাদের পরিমাণটা 1:1 হবে, এরকমও কোশ্চেন দেয়। এক্ষেত্রে ট্রিক্সটা লিখে রাখো যে নির্ণেয় অংশ ইজ ইকুয়াল টু, খুব গুরুত্বপূর্ণ, হাফ ইন্টু অংশদ্বয়ের পার্থক্য। খুব গুরুত্বপূর্ণ,
অংশদ্বয়ের পার্থক্য বাই বৃহত্তর অংশ বাই বৃহত্তর অংশ অংশদ্বয়ের পার্থক্য বাই বৃহত্তর অংশ মনে থাকবে। তাহলে এক্ষেত্রে অনুপাত কত আছে? 3:1 আছে। তাহলে নিম্ন অংশ কত হবে? হাফ গুণিত অংশদ্বয়ের পার্থক্য, তাহলে কত? 3-1 দুই ডিভাইডেড বাই কত হবে? বৃহত্তর অংশ কোনটা? এই তিনটা বড় অংশ বাই 3 3। তাহলে কত হচ্ছে? হাফ ইন্টু 2/3, 2 কেটে গেল, 1/3। অ্যান্সার অপশান 1/3 এ। বলো ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো। ট্রিক্সটা মনে থাকবে? হয়েছে মনে রাখো, মনে রাখো, মনে রাখো যে নিম্নেয় অংশ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু অংশদ্বয়ের পার্থক্য বাই বৃহত্তর অংশ। ক্লিয়ার? হ্যাঁ কি না? ভালো করে দেখো, না বুঝতে পারলে বলো আমাকে। স্যার এটা ওই সমপরিমাণ জল ক্ষেত্রে প্রযোজ্য হবে তাই তো? মানে সমপরিমাণ জল ঢালা হলে দেখো ঢালতে হবে কোনটা? যেটা কম আছে। যতটা মিশ্রণ তুলবো ততটা জল ঢালবো। আর একটা কন্ডিশন কি? শুধু ঢাললে হবে না, যেন উৎপন্ন মিশ্রণে দুজনের পরিমাণটা ইকুয়াল হয়। ওকে? আর বেশিরভাগ অঙ্কে দেখবে এই রকমই দেয়া থাকে। দুটো ভাষায় অ্যাপ্লাই করে, যে নতুন মিশ্রণে সমান হবে বা নতুন 1:1 হবে। ঠিক আছে, চল। দাদা হ্যাঁ বলো 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 বলো। হ্যাঁ বলছিলাম যে এখানে তো একটা মিশ্রণ আছে মানে 3:1 আছে, যদি দুটো বা তিনটে থাকে তাহলে কি একই না ফর্মুলা না, দিয়ে হবে? দুটো দুটো আর তিনটে থাকলে আমরা সমান কোনো সমান করার জন্য কোনো ফর্মুলা থাকে না। ভালো করে শোনো, দুটো থাকলে সলভ করা যায়, তিনটে থাকলে সমান হওয়ার কোনো সলভ নেই। ভালো করে বোঝো। দুটো থাকলে আমরা এক্স আর ওয়াই ধরতে পারি, যেটাকে সমাধান করে আমরা এক্স এর পরিমাণ ওয়াই এর পরিমাণ বের করা যেতে পারে। কিন্তু তিনটে মিশ্রণকে নিয়ে সমান করব এরকম কিন্তু কোনো মানে অঙ্কটাই হবে না। বুঝতে পারলে? কেন? কেন আননোনটা বেশি হয়ে আচ্ছা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দুয়ের বেশি আননোন হয়ে গেলে সলভ হয় না, তো সেক্ষেত্রে একটু সমস্যা হয়। ওকে চল, এটা যদি পারা যায় পরেরটা করে ঠিক দেখাও। খুব তাড়াতাড়ি অ্যান্সার করো, প্রত্যেকের অ্যান্সার চাই। 12-13 জন ক্লাস করছো, প্রত্যেকের অ্যান্সার চাই। একটি পাত্রে মিশ্রণের দুধ জলের অনুপাত 3:7। ওই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে সমপরিমাণ দুধ ঢালা হলে দুধ জলের অনুপাত 1:1 হবে? তাহলে 1:1 হবে মানে কি? 1/7 আচ্ছা 1/7 বলছো, 2/7 অনেকে বলছে, 2/7 সুমন বলছো, 2/7 শাহরুখ বলছো, 2/7 জয়শ্রী 2/7। ভালো করে দেখো, তাড়াহুড়ো নয়। তাহলে কি হবে? হাফ গুণিত অংশদ্বয়ের পার্থক্য, তাহলে কত? 7-3 বাই কি হবে? 7 হবে। তাহলে হাফ গুণিত 4/7, 2 দিয়ে কাটলে 2, 2-এর সাথ হচ্ছে কি করে 1-এর সাথ হলো দেখে হ্যাঁ হ্যাঁ নাও। স্যার 2/7 2/7 সরি আমি আবার 1-এর সাথে মারতে যাচ্ছি। 2-এর সাথ, 2-এর সাথ দেখে নাও, কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। খুব তাড়াতাড়ি করা সম্ভব, খুব তাড়াতাড়ি। এই তো অনেকের অ্যান্সার পেয়েছি, প্রায় 5-6 জন অ্যান্সার পেয়ে, সুন্দর। কাঞ্চন ক্লিয়ার তো? দীপঙ্কর ক্লিয়ার? শুভেন্দু হ্যাঁ স্যার ক্লিয়ার? চলো অমিত বোঝা গেছে? হ্যাঁ স্যার। এইবার চলে হ্যাঁ এসো। বুঝে গেছি এবার দেখো, এইবার এমন কিছু অঙ্ক দেয় যে টপিকটাকে আমরা বিবিধ টপিক বলি, কিন্তু সলভ হবে এই প্রসেসে। দেখো তো পারা যায় কিনা। 1350 টাকা 50 জন ছাত্রছাত্রীর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে প্রতি ছাত্র 30 টাকা, প্রতি ছাত্রী 25 টাকা পেল। ছাত্রের সংখ্যা নির্ণয় করো। একইভাবে ছাত্রীর সংখ্যাও বলতে পারতো। দেখি পারা যায় কিনা, চেষ্টা করো একটু। যারা জানো তারা করবে, যারা জানো তারা করবে। যারা করবে তারা, যারা যারা পারবে তারা করো। সহজ কিন্তু খুব কঠিন নয়। অ্যালিগেশন প্রসেসকে অ্যাপ্লাই করবে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে অনেকে ভাবতেও পারো না। অ্যালিগেশন পদ্ধতি অ্যাপ্লাই করব অনেকে কিন্তু ভাবতেও পারছো না যে অ্যালিগেশন করা যাবে এখানে। করা যাবে, দেখো কিভাবে করব।
অ্যালিগেশন করা যাবে, কিভাবে করব। দেখো 50 জন ছাত্রছাত্রী, তো দেখো 50 জন ছাত্রছাত্রী, শাহরুখের অ্যান্সার পেলাম, ঠিক আছে। দেখে নাও শাহরুখ এইভাবে করেছো কিনা দেখে নাও। 50 জন ছাত্রছাত্রী কত টাকা পাচ্ছে? 1350 টাকা, হ্যাঁ কি না? তাহলে আমরা তো এই ছাত্রছাত্রী কথাটা বলা মানে কি, ছাত্র আর ছাত্রী একসঙ্গে করা আছে, তাহলে এখানে একজন ছাত্রছাত্রী যদি গড় করা হয়, গড়, এখানে ছাত্র জানি না তো কতজন, তাহলে কত টাকা করে পাবে? 1350 বাই 50, গড়ে এত টাকা পাবে। শূন্য শূন্য কাটলো, 27 টাকা গড়ে পাবে, হ্যাঁ কিনা? ভালো করে দেখো, এটা বোঝা গেছে কিনা? এটা বোঝা গেছে তো, যে 50 জনের ভাগ হচ্ছে 1350, তাহলে প্রতিজন কত পাবে? 27 টাকা পাবে। কিন্তু বাস্তবে ছাত্ররা কত টাকা করে পেয়েছে? ছাত্ররা পেয়ে গেছে 30 টাকা। ছাত্রীরা কত টাকা পেয়েছে? ছাত্রীরা পেয়েছে 27 টাকা, সরি 25 টাকা, তাই তো? এস অর নো? রেসপন্স করো। কিন্তু ইয়েস। গড়ে কত পেয়েছে? গড়ে পেয়েছে 27 টাকা। দেখো যেটা আগে শিখিয়েছিলাম, বড় মান, ছোট মান, মধ্যমান, তাহলে অ্যালিগেশন করলে কি দাঁড়াবে? অ্যালিগেশন করলে আমি আর কোনো মাইনাস টাইনাস দেখাচ্ছি না, কেন শিখিয়েছি এটা। তাহলে এইখানে 2 হয়ে যাবে, এখানে 3 হয়ে যাবে, হ্যাঁ কি না? রেসপন্স করো। তাহলে বলো তো, ছাত্র ইস টু ছাত্রী কত হবে? 2:3 হবে, হ্যাঁ কি না? ছাত্রের আনুপাতিক ভাগ হার কত? 2/5 হবে। ছাত্রীর কত? 3/5 হবে। তাহলে ছাত্রের সংখ্যা কত হবে? ছাত্রের সংখ্যা হবে, মোট সংখ্যা 50। 50 ইন্টু 2/5, কাটাকাটি করলে 20 জন। ছাত্রী কত হতো? ছাত্রী হতো 30 জন। ভালো করে বলো, কোনো ডাউট থাকলে আমাকে বলো যে বুঝতে পারিনি। বোঝা গেছে? অ্যালিগেশনটা বুঝতে পেরেছো শুভেন্দু? হ্যাঁ স্যার। অমিত, স্যার। অমিত বুঝতে পেরেছো? অমিত ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ দীপঙ্কর, কোনো ডাউট থাকলে বলো আমাকে। হ্যাঁ স্যার ক্লিয়ার। শাহরুখ এইভাবে করেছো? না স্যার, এমনি করে করেছিলাম, কিন্তু এটাও পারি। আচ্ছা ঠিক আছে, এক্স জোরেও করা যায়। যদি হচ্ছে ছাত্র এক্স হয়, তাহলে ছাত্রী এক্স 50 মাইনাস এক্স করেও করা যায়। এই অ্যালিগেশন করেও কিন্তু অনুপাতের সাহায্যেও কিন্তু আমরা খুব ভালোভাবে করতে পারি। ওকে চল, যদি এইটা বোঝা গিয়ে থাকে, এটাও দেখো এখানেও হবে একই রকম, অ্যালিগেশন অ্যাপ্লাই করেও করতে পারি। কি বলেছে দেখো, একটি বাক্সে 30টি 1 টাকার ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 15 টাকা আছে। 25 পয়সার মুদ্রার সংখ্যা কত? 25 পয়সার মুদ্রার সংখ্যা কত? দেখি পারা যায় কিনা। দেখি পারা যায় কিনা। দেখি পারা যায় কিনা। খুব ভালো কোশ্চেন, অ্যালিগেশন ভাবে করো দেখি, এক্স টেক্স না ধরে। দেখো মোট কত টাকা আছে? মোট আছে 15 টাকা। আচ্ছা শাহরুখের অ্যান্সার পেয়েছি। 15 টাকা মানে কত পয়সা? 15 টাকা মানে 1500 পয়সা, হ্যাঁ কিনা? হবে তো, অসুবিধা নেই। তাহলে 30টি 30টি টাকার ভ্যালু হচ্ছে 1500। 30টি টাকার ভ্যালু হচ্ছে 1500। একটি টাকার ভ্যালু কত? কে বলবে? 1500 বাই 30 ইজিক্যাল টু কত হবে বলো? 50 পয়সা। তাহলে একটি টাকার মূল্য কত, মানে একটি কয়েনের মূল্য কত বলো? 50 পয়সা। কিন্তু বাস্তবে 50 আছে পয়সা। কত? বাস্তবে আছে কত? বাস্তবে আছে একটা 1 টাকার কয়েন, আর একটা আছে 25 পয়সার কয়েন। 1 টাকার কয়েনের ভ্যালু কত? 100 পয়সা। 25 পয়সার কয়েনের ভ্যালু কত? 25 পয়সা। কিন্তু গড় বা এভারেজ বা বাস্তবে কতটা করে হচ্ছে? 50 পয়সা করে হচ্ছে। ব্যাস করে ফেলো। তাহলে এইটা হবে 25, এটা হবে 50। তাহলে
ভালো করে দেখো, 1 টাকার কয়েন ইস টু 25 পয়সার কয়েনের সংখ্যার অনুপাত কত? 25:50 মানে 1:2, 1:2। হ্যাঁ কি না, হবে কি হবে না? তাহলে ভালো করে দেখো, 1 টাকার অনুপাত কত? 1/3। 25 পয়সার অনুপাত কত? 2/3। 25 পয়সার সংখ্যা তাহলে কত হবে? 2/3 ইন্টু 30টি কয়েন ছিল, তাই 20টি। বলো, বোঝাতে পারলাম? রেসপন্স করো, বুঝতে না পারলে বলো। বোঝা গেছে হ্যাঁ কি না? যদি বলতো এখানে 1 টাকার কত, 1/3 ইন্টু 30 করতাম। বুঝছে? এই জায়গাটা বুঝতে পেরেছো? প্রথমে যে স্টার্টিংটা, যে কি করে 50 পয়সা হলো। হ্যাঁ স্যার। বলো, রেসপন্স করো প্রত্যেকে। বোঝা গেছে? দীপঙ্কর ক্লিয়ার, শুভেন্দু ক্লিয়ার, স্যার। অমিত ক্লিয়ার, হ্যাঁ স্যার। কাঞ্চন ক্লিয়ার? ভালো করে দেখো, হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। ক্লিয়ার তো? চলো পরের অঙ্ক। এটা তো প্রচুর কম্পিটিটিভ পরীক্ষার কোশ্চেন। এটা কি বলেছে দেখো, একটি চিড়িয়াখানায় টিয়া ও হরিণ মিলিয়ে মোট 70টি প্রাণী আছে। তাদের মোট পায়ের সংখ্যা 200 হলে হরিণের সংখ্যা কত? নর্মালি এটা ক্লাস 10-এর ছেলেদের শেখাতে হলে XY ধরে শেখানো হয়, কিন্তু কম্পিটিটিভে এত করার জায়গা নেই। দেখো, ট্রাই করো। 70টি প্রাণী আছে, অ্যালিগেশন করলেই পেয়ে যাব আমরা। দেখো, এটা তোমরা করতে পারা অ্যালিগেশনে একটু মুশকিল হয়। কিভাবে দেখো, 70টি প্রাণী তো, 70টি প্রাণী আমি ধরি কনফার্ম নয়, ধরি সব প্রাণী হচ্ছে এক টিয়া পাখি। সব প্রাণী টিয়া পাখি হলে টিয়া পাখি 70টি, তখন তাহলে পায়ের সংখ্যা কত হবে? তখন তাহলে টিয়া পাখির কটা পা? দুটা। দুটো। 140 হবে। তখন কটা হবে? 70 ইন্টু 2, 140টি পা হবে। ইয়েস অর নো? ক্লিয়ার হচ্ছে? এবার আমি ধরছি সব প্রাণী হচ্ছে হরিণ। ধরে নিচ্ছি সব প্রাণী, যা প্রাণী আছে সব প্রাণী হচ্ছে হরিণ। ওকে, তাহলে সব প্রাণী যদি হরিণ হয় তাহলে কত হচ্ছে? 70 ইন্টু হরিণের 4টে পা, কত হচ্ছে? 70 4-এ 280টি পা। 280। কিন্তু বাস্তবে কটা পা বলো? বাস্তবে পা হচ্ছে 200টি। ব্যাস, অ্যালিগেশন করে দাও। অ্যালিগেশন করা যাবে? অ্যালিগেশন করলে উপরে কত হবে? 80 হবে, নিচে কত হবে? 60 হবে। তাহলে টিয়া ইস টু হরিণ কত পাচ্ছি? 80:60। তাহলে কত পাচ্ছি? 4:3 বলতে পারি, হ্যাঁ কি না? তাহলে আনুপাতিক ভাগ হার কত? টিয়ার আনুপাতিক ভাগ 4-7, হরিণের 3-7। হরিণের সংখ্যা কত হবে তাহলে? হরিণের সংখ্যা, মোট সংখ্যা কত? মোট সংখ্যা 70 ইন্টু 3-7, তাহলে কত হচ্ছে? 30টি। বলো, ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? কঠিন মনে হলো? বলো, বোঝা গেছে কি যায়নি? হ্যাঁ স্যার, ক্লিয়ার। সুমন বোঝা গেছে? অমিত, প্রসেনজিৎ ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। শুভেন্দু বুঝতে পেরেছো এইভাবে হ্যাঁ, করা স্যার। যাবে? হ্যাঁ স্যার, এর আগে করেছিলেন এভাবে। ব্যাস, সুন্দর। চলো পরের কোশ্চেন দেখে নাও। আবার মেন্স, ডাব্লিউবিসিএস মেন্সে পরপর 2 বছর একই কোশ্চেন পড়েছে। দেখো দেখো, কঠিন কোশ্চেন তুলনামূলক, একটু অন্য টাইপের কোশ্চেন। দেখো, যেটা তোমরা বলছিলে, অমিত যে কোশ্চেনটা বললে না, যে দু প্রকার হ্যাঁ। মিশ্রণ থেকে করলে কি হবে, সেই কোশ্চেন দেখো। একটি মিশ্রণে 2 প্রকার তরলের অনুপাত 2:3 এবং 5:4। দুটি মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে তরল দুটির পরিমাণ সমান হবে? দেখো পারে যায় কিনা। একটু 1 মিনিট টাইম দিচ্ছি, অন্তত এগো অঙ্কটাকে। একটু অঙ্কটাকে এগো, না পারলে তুমি করাবো। অ্যালিগেশন দিয়েও করতে পারো, অ্যালিগেশন দিয়েই করতে পারো। দেখো কিভাবে করছি, তোমরাও করো, আমিও করি। ভালো কোশ্চেন, কিন্তু অ্যালিগেশন দিয়ে করবো, এটা সেই কোনো ট্রিক্স নেই। প্রথম মিশ্রণ, দ্বিতীয় মিশ্রণ,
এদেরকে পরস্পর মিশিয়ে কি করা হচ্ছে, নতুন মিশ্রণটা করা হয়েছে, হ্যাঁ কি না? এদেরকে মিশিয়ে নতুন মিশ্রণ করা, তাই তো, হ্যাঁ কি না? এদেরকে মিশিয়ে নতুন মিশ্রণ আমরা করছি। দেখো প্রথম যে মিশ্রণ, সেখানে অনুপাত কত আছে, তরলের অনুপাত কত, 2:3। তারপরটায় কত আছে, 5:4। বলো তো নতুন যে মিশ্রণে দুই প্রকার তরল অনুপাত কত হবে? নতুন মিশ্রণ অনুপাত কত হবে বলা উচিত, কিন্তু কোশ্চেনটা পড়লেই পারা যাবে। লাস্ট লাইনটা পড়ো, বলো বলো। 1:1। ভেরি গুড, পারফেক্ট, সুন্দর। কেন বলেছে? দুটি তরলের পরিমাণ সমান হবে। সমান মানে 1:1, হ্যাঁ কি না? রেসপন্স করো, ইয়েস অর নো। ব্যাস, কি করব, প্রত্যেকটার আনুপাতিক ভাগাড় বের করো। আনুপাতিক ভাগাড় করলে কত হচ্ছে, 2/5, এক্ষেত্রে কত, 3/5, এক্ষেত্রে 5/9, এক্ষেত্রে 4/9, এটা কত, 1/2, এটা কত, 1/2। হয়েছে না হয়নি? আগে বলো, অনুপাত বেরিয়ে মানে আনুপাতিক ভাগাড় বেরিয়েছে। এবার অ্যালিগেশন তো করব। অ্যালিগেশন করার জন্য ভালো করে বুঝবে, ভালো করে শুনে নাও। তুমি যে কোনো একটাকে নেব, যদি মনে হয়, আমি গোল করছি, নিজেই বুঝতে পারবে, যদি মনে হয় প্রথম তরল নেব, প্রথম তরলটা নিতে পারো, যেগুলো গোল করলাম। যদি মনে হয় না আমি প্রথম তরল নেব না, আমি দ্বিতীয় তরল নেব, তাহলে দ্বিতীয় তরল নিতে পারো, যেটা ইচ্ছা। তোমরা বলো কোন তরল নেব, প্রথম তরল না দ্বিতীয় তরল? পিঙ্ক না হলুদ? ধরলাম পিঙ্ক নিই, তাহলে কত হবে, 2/5, আর একটা অংশ কত, 5/9, মিশিয়ে কত হচ্ছে, হাফ। তোমাদের মনে হতেই পারে স্যার এই ভগ্নাংশ দিয়ে অ্যালিগেশন হয়? অবশ্যই হয়, হতেই হবে, ভগ্নাংশ দিয়েও অ্যালিগেশন হবে। কিন্তু সমস্যাটা কি বলতো, হাফ তো মধ্যমান, এটা বুঝতে পারলে 2 আর 5-এর মধ্যে বড় মান ছোট মান কোনটা সেটা কি বুঝতে পারবে? বলো তো, 2/5 বড় না 5/9 বড়? কে বলবে? 2/5 বড় নাকি 5/9 বড়? 5/9 বড়। 5/9 ভাড়ো কি করে করব? 2-কে 5 দিয়ে ভাগ করো, 0.4 হবে। 5-কে 9 দিয়ে ভাগ করো, 0.55 হবে। তাহলে এইটা হচ্ছে বড় মান, এটা হচ্ছে ছোট মান। তাহলে করা যাবে। এটা কি হবে, 5/9 মাইনাস হাফ, এখানে কত হবে, হাফ মাইনাস 2/5। তাহলে অনুপাত কত? অনুপাত হচ্ছে 9×2=18। তাহলে 2×10 মাইনাস 9, তাহলে 1/18। আর এইটা কত হচ্ছে, এটা লসাগু 10, 5 মাইনাস 4, 1/10। তাহলে নির্ণয় অনুপাত কত হবে, 1/18:1/10। তাহলে লসাগু হচ্ছে 90, 90 দিয়ে গুণ করলে কত হয়, 5:9, হ্যাঁ কি না? কি এটার আবার পদ্ধতি কি, যখন দুটো ভগ্নাংশের অনুপাত হয় তাদের হরের লসাগু দিয়ে গুণ করলেই অ্যান্সার পাওয়া যায়। তাহলে অ্যান্সার কত, অপশন টি, 5/9। বোঝা গেছে? ভালো কোশ্চেন ছিল, কিন্তু কোনো ডাউট থাকলে বলবে। এবার যদি তোমাদের মনে হয় কেন আমি দ্বিতীয়টা ধরে করি, যদি 3/5 4/9 ধরে করি, তখন কি হবে না? তখনও করে দেখো 5/9 বেরোবে। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। মোটামুটি বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যাঁ স্যার। বুঝতে না পারলে হ্যাঁ, বলবে। বুঝে গেছি। কাঞ্চন, কাঞ্চন ক্লিয়ার? দাদা হ্যাঁ বলো। দাদা ওই যে নতুন মিশ্রণে যে হাফটা আসলো না, হুম। ওটা মানে কিভাবে আসে একটু যদি বলতেন। দেখো লাস্ট লাইনটা পড়ো, তুমি জোরে পড়ো, শুনি, সবাই শুনুক লাস্ট লাইনটা। দুটি তরলের পরিমাণ সমান, মানে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে পরিমাণটা সমান হবে? পরিমাণ সমান হবে। তাহলে একটা মিশ্রণ তৈরি হয়েছে যেখানে দুটো তরলের পরিমাণটা সমান। তাহলে সমান হলে কি হয়, হ্যাঁ 1:1 অনুপাতটা হয়। হ্যাঁ হ্যাঁ। ব্যাস, 1:1 যদি অনুপাত হয় তাহলে হাফ আর হাফ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্লিয়ার হয়েছে? আমি আগেই একটা অঙ্কে হ্যাঁ দেখালাম হ্যাঁ না, যে সমান বলা মানেই হচ্ছে হ্যাঁ হ্যাঁ 1:1 বলা। অসুবিধা নেই, হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার তো? হ্যাঁ, ঠিক এখন আছে যদি ঠিক আছে। এরকম বলতো, হ্যাঁ এখন যদি এরকম প্রশ্নটা করতো,
দুটি মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুটি তরলের অনুপাত 3:5 হবে? তখন আমি নতুনের জায়গায় লিখতাম 1:1 না লিখে 3:5 করতাম, তাদের আনুপাতিক হ্যাঁ ভাগার হ্যাঁ বের করতাম। সেই বড় বড় ছোট 3/8। হ্যাঁ কি না, যেমন বলবে সেরকম হবে। হ্যাঁ হচ্ছে, ভালো করে দেখো, ঠিক। না হ্যাঁ বুঝতে পারলে বলো। চলো লাস্ট কোশ্চেন আজকের। এইটা কিন্তু এই কোশ্চেনের মধ্যে লাভ ক্ষতির অঙ্ক লুকিয়ে আছে। দেখো, এই কোশ্চেনের মধ্যে লাভ ক্ষতির অঙ্ক লুকিয়ে আছে। যারা লাভ ক্ষতি জানো তারা কিন্তু করতে পারবে। এগুলোকে বলা হয় মানে মিক্স টাইপ অফ অ্যারিথমেটিক, যে অ্যারিথমেটিকের মধ্যে একটা চ্যাপ্টার নয়, এক বা একাধিক চ্যাপ্টারের অ্যাপ্লিকেশন লক্ষ্য করা যায়। দেখো কি বলছে, 300 টাকা প্রতি কেজি দরের চায়ের সাথে 175 টাকা প্রতি কেজি দরের চা কি অনুপাতে মিশিয়ে 250 টাকা কেজি দরে বিক্রি করলে 250 টাকা লাভ হবে? সরি, 25% লাভ হবে। এটা কিন্তু WBCS মেন্স 2015 কোশ্চেন। WBCS এ কোশ্চেন সলভ করার হ্যাবিট রাখা উচিত। কিন্তু এখানে একটা জিনিস দেখো, যদি খুব সহজে অনুপাত পাওয়া যায় যদি তোমাদের এরকম মিক্সার বলে দেয়। অনেকেই না ভাববে যে 25%টা এমনি দিয়েছে, 300, 175 আর 250-কে মধ্যমান ধরে অনুপাত বের করে ফেললে। সেটা কিন্তু অ্যাবসলিউটলি রং হবে। কেন রং? কেন, এখানে দেখো কি বলেছে, 250 টাকা প্রতি কেজি ধরে কি বলেছে, বিক্রি করে বলেছে। তাহলে ওই মিশ্রিত চায়ের বিক্রি করেছে, বিক্রি করার মূল্যটাকে কি বলা হয় লাভ ক্ষতির ভাষায়? কি বলা হয়? বিক্রয় মূল্য। বিক্রয় বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, যাকে ইংলিশে আমরা কি বলি, সেলিং সেলিং প্রাইস, প্রাইস এসপি বলি। সেলিং। এটা হচ্ছে 250 টাকা বলে দেওয়া আছে। লাভ করেছে কত টাকা? লাভ করেছে 25%। তাহলে এইখান থেকে আমরা কস্ট প্রাইস বের করতে পারবো। যারা ভুলে গেছো বা যারা সেখানে শুনে রাখো, কস্ট প্রাইসের ফর্মুলা হচ্ছে কস্ট প্রাইস ইকুয়াল টু সেলিং প্রাইস ডিভাইড বাই 1 প্লাস লাভের হার। ওকে, এটা হচ্ছে ট্রিক্স। চলো পুট করে দাও, 250 ডিভাইড বাই 1 প্লাস 25/100। তাহলে 250 ডিভাইডেড বাই 100, 25/100, 250 ইন্টু 100/125, 125 দিয়ে 2 ইন্টু 100, 200। তাহলে মিশ্রিত চায়ের ক্রয় মূল্য কত? 200। এবার আর অন্যদিকে তাকানোর প্রয়োজন নেই। 300, 175, 200। হ্যাঁ কি না, এই 200-র জায়গায় 250 গেলে অঙ্ক কিন্তু ভুল হয়ে যেত। ব্যাস অ্যালিগেশন করে দাও, করলে কি হবে, এটা 25, এটা 100। অ্যান্সার কত? খুব তাড়াতাড়ি মুখে বলো, 25:100। কাটাকাটি করলে 1:4। দেখো অপশানে আছে কিনা, দেখো অপশানে আছে কিনা 1:4। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো প্রত্যেকে। হ্যাঁ স্যার। চলো দেখো, হ্যাঁ এবার স্যার। দেখো একটা জিনিস বলি, তোমরা যারা ক্লাস করছো প্রায় প্রত্যেকেই পরীক্ষা দিয়েছো। নেক্সট সপ্তাহের পরীক্ষা একটা রুটিন বলে দিই। নেক্সট সপ্তাহে যে রোববারের যে পরীক্ষা নেব, সেখানে সম্পূর্ণ জিওগ্রাফি পরীক্ষা নেব। সম্পূর্ণ জিওগ্রাফি যতটা হয়েছে আমি রেকর্ডিং দিয়ে দেবো গ্রুপে, তোমরা এক সপ্তাহ রেকর্ডিং রেডি করাই যায়। জিওগ্রাফি সম্পূর্ণ, তার সঙ্গে রিজনিংও কিন্তু করতে হবে। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা রিজনিং থাকে না, কিন্তু রেলের পরীক্ষা ডাব্লিউবিতে রিজনিং ইম্পর্টেন্ট। রিজনিং এর মধ্যে কোন কোন টপিক নেবো একটু বলে দিই, লিখে নাও প্রত্যেকে, আমি গ্রুপেও নোটিশ দিয়ে দেবো। 4টে টপিক নেবো। তার মধ্যে প্রথম হচ্ছে সিরিজ, নাম্বার সিরিজ, অ্যালফাবেটিক্যাল সিরিজ। তারপরের টপিক হচ্ছে ব্লাড রিলেশন। তারপরের টপিক হচ্ছে রক্তের সম্পর্ক বা ব্লাড রিলেশন। তারপরের টপিক হচ্ছে ভেন ডায়াগ্রাম। তারপরের টপিক হচ্ছে লজিক্যাল ওয়ার্ড অ্যারেঞ্জমেন্ট। নোট ডাউন করো, এটাই রিজনিং এর সিলেবাস। আর জিওগ্রাফিটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, শিলা নয় কিন্তু। এই সপ্তাহে আবার শিলার সঙ্গে জোয়ার ভাটার অক্ষাংশ দ্রাঘিমাংশ পড়াবো, সেইগুলো নয়। ইন্ডিয়ান জিওগ্রাফি, ভূপ্রকৃতি, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা, যেখান থেকে কোশ্চেনের পার্সেন্ট বেশি আসে। এক সপ্তাহের মধ্যে রেডি করবে। নেক্সট রোববারের পরীক্ষা কিন্তু জিওগ্রাফি প্লাস রিজনিং। তারপরে রোববারের পরীক্ষা কিন্তু ম্যাথ প্লাস হিস্ট্রি। ঠিক আছে, তার মধ্যে ইংলিশটা এগোবো।
তারপরের উইকে একদম অগাস্টের লাস্টের দিকে সেখানে কিন্তু শুধু ইংলিশের পরীক্ষা, যে ইংলিশটা ডাব্লিউপি আর পিএসসি ক্লার্কশিপে লাগবে, রেলের পরীক্ষায় নয়। ওকে, চলো আজকে এতটা থাকলো। তোমাদের যাদের জিওগ্রাফি নোট রেডি করা নেই, কাইন্ডলি আমাকে গ্রুপে মেসেজ করতে পারো, আমাকে মেসেজ করতে পারো, আমি রেকর্ডিং পাঠাবো, তোমরা কিন্তু শেষ করো, ফেলে রেখো না। অনেকের আপডেট করা আছে, যাদের আপডেট করা নেই তারা কিন্তু শেষ করো। আর শেষ হয়ে গেলে যদি স্টাডি মেটেরিয়াল চাও, আমি কিন্তু স্টাডি মেটেরিয়াল পাঠাতেও পারি। তোমরা বলবে, আমি বাই পোস্ট করে দেবো, বাড়ি চলে যাবে, বা মিনিমাম পিডিএফ দিয়ে দিলে পিডিএফ তোমরা প্রিন্ট আউট করে নেবে। ঠিক আছে, মোট একটা 96 পাতার একটা স্টাডি মেটেরিয়াল রয়েছে জিওগ্রাফির। ঠিক আছে, এইভাবে পড়ো, দেখবে মোটামুটি একটা রেডি হতে পারবে। ওকে, চলো আমি তোমাদের ম্যাথের যে মক টেস্ট নিয়েছিলাম, ওই মক টেস্টের যারা পরীক্ষা দিয়েছে গোটা 22-23 জন, তাদের র্যাঙ্ক অনুযায়ী 1, 2, 3 করে তোমাদের গ্রুপে দিয়ে দেবো কে কত পেলো। ঠিক আছে, চল আজকে তাহলে এতটাই।